তৃণমূল সরকার, ওদের সময় প্রশাসন এবং মাফিয়া এদেরই লাভ হয়েছে। মূলত 5টি মেন সমস্যা কি ফাঁসি দেওয়ার? সব থেকে বড় সমস্যা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। অন্যান্য স্টেটে আশ্রয় নিতে হয় ট্রিটমেন্টের জন্য। শিক্ষার পরিকাঠামোটা যাতে ঠিক হয়, এটা আমি বিশেষভাবে নজর দিচ্ছি। আমি হেমন্ত সরেনকে আমি নিশ্চয়ই আমার দিক দিয়ে জানাবো যে আমি একটা আপনার এলাকার বিধায়ক। অভিজ্ঞতাটা আপনাকে এক লাইনে বলতে বলা হয়, তাহলে কি বলবেন? দায়িত্ব পেয়েছি। সব থেকে বড় বিষয় হচ্ছে কি দায়িত্বটাকে সম্পূর্ণ করা সবচেয়ে বড় বিষয়। গর্বের বিষয় নয়, এবং গর্বের বিষয়ও আছে। একবারে তো সব কিছু হয় না, সেটা স্লোলি আস্তে আস্তে সব পরিকল্পনা ঠিকঠাক করা যাবে। আগেও বলেছি, জনগণই দেবতা। শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সের সিজন 2 এর এই এপিসোডে আপনাদেরকে স্বাগত। যেমন প্রতিবার অঙ্গীকার করে যাই, নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব ঠিক আপনাদের সামনে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সে। ফাঁসি দেওয়ার দুবারের বিধায়ক দুর্গা মুর্মু রয়েছেন আজ আমাদের বিশেষ অতিথি এই এপিসোডে। নমস্কার দুর্গা। নমস্কার। প্রথমে জিজ্ঞেস করি, কেমন আছেন? দায়িত্বভার পেয়ে কেমন লাগছে? দেখেন, সত্যি গর্বের বিষয় নয়, এবং গর্বের বিষয়ও আছে। এই যে এত বড় দায়িত্ব সারা পশ্চিমবাংলার স্ট্যান্ডিং কমিটির, এটা বাস্তবেই আমরা দেখেছি যে বিশেষভাবে উত্তরবঙ্গের যা পরিস্থিতি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে, আমরা দেখেছি অনেক জায়গায় ডাক্তার বা অনেক যা আমাদের প্রয়োজন সেখানটায় সেই সমস্ত চিকিৎসা ব্যবস্থা নেই। তো স্বাভাবিকভাবে এটা দায়িত্ব যেহেতু আমাদের দিয়েছে, আর বিশেষ করে আমরা স্ট্যান্ডিং কমিটিতে 15 জন আমরা একটা কমিটি আমার কমিটিতে আছে, এবং তারাও অভিজ্ঞ ডাক্তাররাই রয়েছেন, এবং তাদেরকে নিয়ে নিশ্চয়ই আগামী দিনে, অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গ অর্থাৎ সাউথে যতটা হয়েছে ওখানে তো অনেকটাই সব কিছুই ভালো কিছু রয়েছে, কিন্তু যা আমাদের উত্তরবঙ্গের জন্য প্রত্যেকটি মানুষকে অর্থাৎ অন্য স্টেটে যেতে হয় সেখানে পরিষেবা না পাওয়ার জন্য, এবং আমরা অমিত শাহ যে গৃহমন্ত্রী যেটা কথা বলেছিলেন অর্থাৎ এইমসের বিষয়গুলো নিয়ে, সেটাও নিশ্চয়ই আগামী দিনে আমাদের একটা বড় পাওনা। আর এটা একবারে তো সব কিছু হয় না, সেটা স্লোলি আস্তে আস্তে সব পরিকল্পনা ঠিকঠাক করা যাবে। এবং আমার পক্ষ থেকে এবং আমিও দায়িত্ব পেয়েছি। সবথেকে বড় বিষয় হচ্ছে কি দায়িত্বটাকে সম্পূর্ণ করা সবচেয়ে বড় বিষয়। তো স্বাভাবিক আমি এটার দায়িত্ব নিয়েই করব, এবং আমার যে দিক দিয়ে আমার যতটা অর্থাৎ আমরা কাজ করতে পারবো সেটা বিশেষভাবে আমার লক্ষ্য থাকবে। দুর্গাদা একদম উত্তরবঙ্গের সাধারণ পরিবারের একটা ছেলে, তো সেই সাধারণ পরিবার থেকে দুইবার আপনি বিধায়ক হয়েছেন ফাঁসি দেওয়ার মতো জায়গাতে। তো সেক্ষেত্রে যদি অভিজ্ঞতাটা আপনাকে এক লাইনে বলতে বলা হয়, তাহলে কি বলবেন? দেখেন, আমি সবথেকে বড় বিষয় জনগণের রায়, এবং জনগণ যেভাবে আমি ছিলাম এবং সবসময় আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য, এবং থেকেওছি, এবং আগামী দিনে নিশ্চয়ই সেটা অর্থাৎ জনতা জনার্দনের যে আশীর্বাদ, তো সেটা সবথেকে বড় বিষয়। আমি সেটা কোনোদিনও ভুলতেও পারবো না। অর্থাৎ একটা যখন নির্বাচন হওয়ার পরে দুবারের বিধায়ক, নিশ্চয়ই জনগণের আশা আছে বা চেয়েছিল আরেকবার বিধায়ক। এবারে আমরা সরকারে আসছি, নিশ্চয়ই সাধারণ মানুষের স্বপ্নটাকে বাস্তব করব। এই দুর্গাদা ছোটবেলা কোথায় কেটেছে? আমি ছোটোবেলায় আমরা মা বাবা ঝাড়খণ্ড থেকে আমরা এসেছি, অর্থাৎ তখনকার সময় আপনারা জানেনই সিধু কানু অর্থাৎ যেই এলাকায়, সেই এলাকা থেকে আমাদের পুরনো বাড়ি। আমি প্রায় মাসে 2-3 বার যাই, এখনও আমার বংশের লোক ওখানেই আছে, এবং রিলেটেড আমরা মহাপুরুষের সঙ্গে সরাসরি একটা আমাদের যে সমস্ত সিধু কানু বংশরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের একটা রিলেটেডও আছে। তো স্বাভাবিকভাবে আমি ছোটোবেলা থেকে যখন একটা সেই যুদ্ধের কথা, বিভিন্ন রকমের ইতিহাস আমাদের মধ্যে, তখন ততটা উন্নত ছিল না আদিবাসী সমাজে, তবে আমাদের একটাই জিনিস, আদিবাসী সমাজে যে গান করতো অর্থাৎ মহাপুরুষদেরকে নিয়ে, সেই গান এখনও আমার মনে আছে। এবং আমরা দেখেছি যে যখন ইতিহাস পৃষ্ঠায় আমি যখন পড়তে যাই, তখন আমি ছোটোবেলায় ওই গানটা শুনেছিলাম। তো আমি তখনই আবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়গুলো আছে মা, তো এটা তো হ্যাঁ
মা বলছিল যে এরা তো, আমরা তো সব গানের মাধ্যমেই সব কিছু, আমরা তো পড়াশোনা জানি না। তো আমার তখন থেকে একটা আলাদা মনের ভাবটা ছিল যে, এবং আমার কঠিন জীবন, আমার মানে লড়াই, অর্থাৎ মাও বেশি দিন ছিল না, বাবা তো ছোটোবেলায় মারা গেছেন। তো স্বাভাবিক আমাদের যতটা সংঘর্ষ করে আমরা পড়াশোনা করেছি, এবং পড়াশোনা করার পরে এই যে আমরা এই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা আসার পরে একটা নতুনভাবে নতুন অধ্যায়ে আসা, আমার বাস্তবে জীবনটা এত মানে সংঘর্ষ, আমি মানে সেই দিনগুলো মনে পড়ে আমার। আমার কোনো, আমি সাইকেলে আমি সবসময় ঘুরতাম, এমনও একটা দিন আমার গেছে সাইকেল চালাতে চালাতে কোনো মাঝ রাস্তার মধ্যে, অর্থাৎ সাইকেলের চেন ছিঁড়ে যায়, বাচ্চা ছোট ছোট, তাদেরকে আমি ঠেলে নিয়ে সেগুলো আমি আবার ঠিক করে, সেরকম দিন আমার অনেক হয়েছে সেটা, আর সেই দিনগুলো আমি ভুলতে পারি না। তো স্বাভাবিকভাবে আমরা এই সংঘর্ষ দিয়ে আমরা এই জায়গায়, অর্থাৎ বাস্তব ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো মানে পয়সা বা যে কোনো একটা সেই ধরনের কিন্তু তারা কোনো দিনও ভাবেও না। আমি একটা একদম সেই সময় আমি একটা বলা চলে আমি কাঠ মিলেও কাজ করেছি ম্যানেজার হিসাবে। তো এইগুলো লাইফ আমার মানে বিজেপি সরকার সত্যি মানে জাতি ধর্ম নির্বিশেষে একটা সমান চোখে একটা মানুষকে একটা জায়গায় তুলে নিয়ে যাওয়া একমাত্রই আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা দেখেছি। অর্থাৎ আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি এই জায়গাটা আসতে পারি। কত ছোটবেলায় বাবাকে হারিয়েছেন? বাবাকে তখন আমি 3 ক্লাসে পড়তাম, তখনই মারা গেছেন। বাড়িতে কে কে ছিলেন তখন? বাড়িতে মা ছিল এবং আমরা এক ভাই, অর্থাৎ আমি ছোট, দাদা আছে, সে ঝাড়খণ্ডেরই। তখন আপনারা ঝাড়খণ্ডেই আছেন? হ্যাঁ, না মানে ঝাড়খণ্ডে এখন উনি গেছেন। মানে যখন আপনার বাবা মারা যান, হ্যাঁ, বাবা মারা যায় না, ছিলেন? এখানেই ছিলাম আমরা। আচ্ছা, তখন আমরা বিভিন্ন মানে সেদিকে তখন এমন একটা অবস্থা ছিল, এখনও যে সিএম হেমন্ত সরেন ওনার এলাকায় আমার যে প্রপার বকড়া বাঁধ বলে, ওখান থেকে আমি উঠে এসেছি, এবং সেটা আমার এখনও, আমি মাঝে মধ্যে যাচ্ছি, এবং ওখানকার যা পরিস্থিতি এখনও আমি যখন যাই তখন সেখানকার মানুষ আমার উপরেও দাবি রাখে। আমি সেটা চিঠি দিয়ে আমি হেমন্ত মানে সরেনকে আমি নিশ্চয়ই আমার দিক দিয়ে জানাবো যে আমি একটা আপনার এলাকার বিধায়ক, আপনি ওখানে কোনো কমিউনিকেশান ঠিকঠাক নেই, ওখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা অন্যান্য কিছু সেরকম নেই। তো আমরা ওই অবস্থা থেকে আমরা সেখান থেকে এসেছি, এবং তখনকার সমস্যা অনেকটাই ছিল। বাবা এখানে কাজ করে তারপরে অল্প স্বল্প জমি জমা করে নেয়, এখনও সেই জমিতে আমি কৃষক হয়ে এখনও আমার নিজস্ব অল্প চা বাগান আছে, এবং অল্প আমার আনারস বাগান আছে, অর্থাৎ বিধাননগরে সেটা আমি এখনও। বিধাননগরের আনারস তো ভীষণ ফেমাস। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথম যদি আপনাকে কোনো অগ্রাধিকার দিতে হয় কাজের ক্ষেত্রে, সেটা আপনি কি দেবেন? দেখুন, সেটা আমি মানে যেটা আমাকে অগ্রাধিকার যেভাবে দিবে, অর্থাৎ আমরা ডিপার্টমেন্টকে প্রথম মিটিং হয়েছে শুধুমাত্র পরিচয় পর্বে আমরা গিয়েছি, এবং সেখানে এভিডেন্স থেকে শুরু করে এবং অন্যান্য যারা আমাদের স্বাস্থ্যের পক্ষ থেকে যে ডিপার্টমেন্ট রয়েছে, সেটা আমরা আগামী 25 তারিখে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার মাধ্যমে আমাদের যা যা করণীয়, সেদিন আমরা এই স্ট্যান্ডিং কমিটির 15 জন আমরা সঙ্গেই থাকব, এবং আমাদের বিভিন্ন রকমেরও প্রশ্ন আছে, এবং কত কি কাজ হয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেই রিপোর্টগুলো নেওয়া, এবং হয়তো কোনো অঝোর গ্রামে হয়তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই, বা কোনো জায়গায় হয়তো মানে স্বাস্থ্যকেন্দ্রের জন্য প্রপোজাল রাখা, বা সেখানে মানুষের সুবিধা হওয়ার জন্য, সেটা আমরা নিশ্চয়ই আগামী দিনে ডিপার্টমেন্টের সঙ্গে বসে সেটা আমরাও নিজের পক্ষ থেকে আমরা রিপোর্ট করব, এবং আমরা চাইব যে পশ্চিমবাংলার যাতে স্বাস্থ্য বিভাগটা যা বেহাল অবস্থায় আছে, অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গে সে ততটা কিছুই নেই, আমরা দেখেছি বিশেষ করে মানে আমাদের অন্যান্য স্টেটে আশ্রয় নিতে হয় ট্রিটমেন্টের জন্য। তো আমরা চাইছি যে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের স্ট্যান্ডিং চেয়ারম্যান যারা আমরা আছি, আমার টিম, সেটা আমরা নিশ্চয়ই সে সমস্ত পরিকল্পিতভাবে সেগুলো আমরা প্ল্যানিংগুলো পাঠাবো, যাতে পশ্চিমবাংলার স্বাস্থ্য বিভাগ রূপরেখা যাতে পরিবর্তন হয়, মানুষ সহজে যাতে সেখানে পরিষেবা নিতে পারে, এবং এখানে আয়ুষ্মান এখন কেবল সরকার 2 মাস হয়েছে, যেটা 5 লক্ষ
আয়ুষ্মান আপনার কার্ডে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, আমরা তো দেখেছি অনেকজন আসে আমাদের বলে বিধায়ক আমাদেরকে একটু বাঁচান। তো স্বাভাবিকভাবে এই আয়ুষ্মানও যাতে সেটা অতি দ্রুতভাবে যাতে প্রত্যেকটি দরিদ্র মানুষের কাছে যাতে আমরা সেই কার্ডগুলো পৌঁছে দিতে পারি, অর্থাৎ ৫ লাখ পর্যন্ত তারা ছাড় পাচ্ছে ট্রিটমেন্টের জন্য। তো একটু সরকারকে সময় একটু অর্থাৎ যা পরিস্থিতি সবটাই আমরা মানে এমন একটা অবস্থা যে আমরা বিধানসভায় আর যে সরকার একদম পুরো তছনছ করে গেছে, তো সেটা একটু সময় লাগবে, কিন্তু সঠিকভাবেই সেই পরিকল্পনাগুলো আমরা পাঠাবো। আপনাদের প্রথম ভিজিট হওয়ার পরে যখন আপনাদের এই ডিপার্টমেন্ট আপনি পেলেন, পাওয়ার পরে যখন আপনাদের প্রথম ভিজিট হলো, তখন আপনি বলেছিলেন যে সরজমিনের প্রত্যেকটা জায়গা আপনি নিজে ভিজিট করবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলো রয়েছে, এখনো পর্যন্ত ভিজিট করতে গেলে আপনাদের একটা প্ল্যানিং তো হওয়া দরকার। সেক্ষেত্রে আপনার কি প্ল্যানিং রয়েছে? আমরা 25 তারিখে বসছি, আগামী 25 তারিখে, এবং সেদিনে আমরা ডেট করব। ডেট করে অর্থাৎ আমি হয়তো সিঙ্গেল যেতেও পারি, অসুবিধা নেই, কিন্তু আমি সবসময় চাইছি যে আমার কমিটিকে নিয়ে সমস্ত জায়গায়, অর্থাৎ আমরা সেই ডিপার্টমেন্ট ওদিন বসবে আমাদের সঙ্গে, তাদের কাছে তথ্য চেয়ে আমরা নিশ্চয়ই সে সমস্ত জায়গায় ভিজিটে যাব। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ মেডিকেলেরও আমি আজকেই শুনেছি যে সেখানে আল্ট্রাসাউন্ড বা বিভিন্ন রকমের জন্য মানুষ দুদিন থেকে সেখানে খিদেই থেকে বসে আছে। তো আমি এগুলো বিষয়টাকে নিশ্চয়ই ওনাদের সঙ্গে সামনে থেকে আমি আলোচনায় বসবো, এই পরিস্থিতি কেন, সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়। এবং আমি একটা সাধারণ কৃষক পরিবারের ছেলে, সেটা অভিজ্ঞ যারা আমরা আছি সকলেই ডাক্তাররা আছেন, তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই সেই ফিডব্যাকগুলো নেব যে এই ধরনের কি অবস্থায়, কেন এই অবস্থা, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। তো আপনি তো দুবারই ফাঁসিদেওয়া এলাকার, ফাঁসিদেওয়া বিধানসভার আপনি দুবারের বিধায়ক। ফাঁসিদেওয়াতে আপনি ছোট থেকে বড় হয়েছেন, ফাঁসিদেওয়া অনেকগুলো জোট নিয়ে। তো ওই ফাঁসিদেওয়াতে যখন আপনি থেকেছেন, দুবারের বিধায়ক হয়েছেন, মূলত 5টি মেন সমস্যা কি ফাঁসিদেওয়ার? সব থেকে বড় সমস্যা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। অর্থাৎ একটা সাধারণ মানুষ যখন কোনো জায়গায় যাবে, রাস্তা বেহাল অবস্থায় আছে, স্কুলে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না, এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলো, অর্থাৎ যেখান থেকে মানুষ, আমরা মেন অর্থাৎ যেটা মেরুদণ্ড আমাদের শিক্ষা, এই শিক্ষা অর্থাৎ স্কুলে, আজকে একটা হাই স্কুলে গিয়েছিলাম, সেখানে 50 জন, যেখানে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়, ওখানে আমি এক বৃক্ষরোপণের অর্থাৎ ভিবি রামজির একটা প্রোগ্রাম বৃক্ষরোপণ হয়েছে, সেখানে হেডমাস্টার আমাকে বলছেন যে আগে যে জায়গাটা 50 জন থাকতো সেখানে আমরা 19 জন আছি। তো এই যে পরিস্থিতি, নতুনভাবে এই ধরনের স্কুলে, মানে দেখুন মানুষের তখনই পরিবর্তন হয়, অর্থাৎ যখন শিক্ষা, এই অঝোর গ্রামে মানুষগুলো যখন শিক্ষা জিনিসটাকে নিতে পারবে, শিক্ষার পরিকাঠামোটা যাতে ঠিক হয়, এটা আমি বিশেষভাবে নজর দিচ্ছি। কারণ এই কারণে যে এই সমস্ত এলাকায় মানুষ যাতে শিক্ষা নিয়ে একটা মানে ভালো একটা আলোর জায়গায় উঠে আসুক, তো সেটা আমি দেখেছি। রাস্তা, তারপর স্কুল, আইসিডিএসগুলো তো আছেই, এবং স্বাস্থ্য যেগুলো আমরা দেখেন ওই বিধাননগরে প্রায় বিহার এবং অন্যান্য জায়গা থেকেও সেখানে ডাক্তাররা ওখানে থাকেন, কিন্তু ডাক্তারের সংখ্যা সেখানে খুব কম, এবং সেখানেও যাতে গ্রামীণ হাসপাতালগুলো তো একটা যাতে ভালো সুযোগ সুবিধা হয়। আমরা তো সেই পানীয় জলের, আপনি দেখেছেন পানীয় জল, আমরা পিএইচই ডিপার্টমেন্টেও বসেছি, সত্যি বাস্তবেই পাইপগুলো পতানো আছে, পাইপের কোনো ঠিকঠাক কোন দিকে কীভাবে কী করবে সেটাও না, শুধুমাত্র ট্যাঙ্কি বানানোর পর সেই পাইপগুলো পুঁতে আছে, কিন্তু মানুষ এখনও জলের পরিষেবা পাচ্ছে না। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা জলের ওপর নাম বলি জীবন। তো এইগুলো জায়গাগুলোকে যাতে আমরা প্রাথমিকভাবে এগুলো গুরুত্ব দেওয়ার দরকার। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, এই সমস্ত আমার মনে হয়েছে যে এগুলো আমাদেরকে আগেই, কারণ মানুষ যেখানে সার্বিক ডেভেলপমেন্টটা হবে, আমি এটাই কথা বলবো যে অন্নপূর্ণা এটা ব্যক্তিগত একটা পাবে দিবে, এটা নিশ্চয়ই, কিন্তু মানুষ যাতে ওই 15 বছর দিনের কথা যাতে ভাবুক, হয়তো অনেকটা ন্যারেটিভের মতো একটা তারা টিএমসিরা প্রচার ছাড়ানোর চেষ্টা করছে। আমরা বাংলাকে বাঁচিয়েছি। এবারের লড়াই ছিল কিন্তু চাওয়া পাওয়ার লড়াই নয়, অস্তিত্ব বাঁচানোর লড়াই ছিল। তো স্বাভাবিক আমি দেখেছি এগুলো জায়গা, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র,
এবং পানীয় জল, রাস্তা, এটা বিশেষভাবে প্রয়োজন। এই কারণেই প্রয়োজন, আমাদের যখন মেডিকেলে আসতে হয় তো রাস্তা যদি ঠিকঠাক না থাকে, কোনো গর্ভবতী মহিলা, বিশেষ করে ব্রিজ নির্মাণগুলো যেটা আছে, আপনি গোয়া বাড়ি থেকে শুরু করে যেটা খড়িবাড়ি হয়ে আসে, সেখানে দুটো ব্রিজেই ভেঙে গেছে, অর্থাৎ সেখানে যদি বেশি বৃষ্টি হয়। আপনি তো এই এলাকার 5 বছর ধরে বিধায়ক ছিলেন, এবং এখন আগামী 5 বছর আপনি বিধায়ক হবেন, মানে টোটাল যদি আমি হিসাব দেখি টাইম স্প্যান 5 বছর আপনার ছিল। তো 5 বছরে এই সমস্যাগুলোর সমাধান করতে কি, মানে এইগুলো সমস্যাগুলো যেহেতু বেসিক সমস্যা আপনার এলাকা, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন? দেখেন, সেখানে আমাদের এমএলএ লেডে আমরা, অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে যদি কম পায় এমএলএ লেড, তৃণমূলের সময় মাত্র 70 লাখ টাকা আমরা পেতাম। আর সেখানে ছোট ছোট কাজগুলো করতে পারতাম। বড় ধরনের কিছু যদি আমরা কাজ যদি করতাম, তাহলে সেখানে আর কোনো আমরা ওয়ার্ক অর্ডারগুলো পেতাম না, অর্থাৎ সেখানে কোনো বড় ধরনের কাজ করতে দিত না। তো স্বাভাবিকভাবে মানুষের ছোট ছোট কাজ আমরা করেছি, যেটা হচ্ছে সোলারের, সেটা অনেক কষ্টে। তখনকার ডিএম ভালো ছিলেন, প্রথম যখন আসছিলেন সাউথ থেকে এসেছিলেন উনি, আমাদের যতটুকুই আমরা কাজ করতে পেরেছি। তারপরেও যখন ডিএম চেঞ্জ হয়েছে, ও মানে তৃণমূল সময় আমরা কাজ করতে পারিনি। তো সেগুলো আমরা সোলার দিয়েছি। আর ব্যক্তিগত এখন আমার যেটা এমএলএ লেট, আমি পুরনোই এখনও কাজ চলবে। আমি আমার 100 দিন তো আপনাদের সরকারের হয়ে গেছে, আপনারা চলে এসেছেন, তো আপনার এলাকায় আপনি কি উন্নতি করতে চাইছেন এখন এই 100 দিনের মধ্যে? দেখেন, 100 দিনের মধ্যে সব থেকে বড় বিষয়, এখন আগের থেকে এখন 100 দিনের কাজ একদম সম্পূর্ণভাবে একটু পরিবর্তন। না, যেটা বলছি, আপনাদের সরকার তো অলরেডি রাজ্যে 100 দিন হয়ে গেছে, অতিবাহিত করে দিয়েছে নিজেদের দিন। তো আপনি যখন দায়িত্ব পেয়ে গিয়েছেন, আপনি আবার বিধায়ক হয়ে গিয়েছেন, তো ফাঁসি দেওয়া বিধানসভার ক্ষেত্রে আপনি আপনার এলাকায় প্রাথমিকভাবে যে কাজ, যেগুলো সমস্যাগুলোর আমরা কথা বললাম, সেই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যার সমাধান আপনি এগিয়ে রাখতে চাইছেন বা সেক্ষেত্রে আপনি কাজ করেছেন? আমি এখনও, আমরা দেখেন, অলরেডি প্রপোজাল আমরা তৈরি করছি। আমরা সেটাকে, অর্থাৎ বিশেষভাবে আমাদের যেটা 10 লাখ বা 15 লাখ টাকার মধ্যে যেগুলো ব্রিজ নির্মাণ করার, আমি আমার এমএলএ লেট থেকে সেগুলো আমি নিশ্চয়ই প্রথমে সেই প্রপোজালগুলো রাখবো। কারণ এই সমস্ত খুবই কঠিন অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখানে মানুষ যাতায়াত করতে পারছে না, বর্ষার সময় স্টুডেন্টগুলো যেতে পারে না। আমার যেরকম গাঙ্গারাম আছে, গাঙ্গারাম লোককে সম্পূর্ণভাবে পাহাড় গুমিয়া হয়ে ঘুরতে হয়। তো সেখানে যদি একটা ব্রিজ নির্মাণ, কারণ কানেক্টিভিটি যাতে শর্ট হয়ে মানুষ যাতে সঠিক সময়, যে কোনো সময় আসতে পারে, তো সেটা আমি বিশেষ করে আমি এই জন্যই নজর দিয়েছি যে ব্রিজ নির্মাণটা খুবই দরকার। এবং আমার এমএলএ লেডের পক্ষ থেকে যতটাই হবে প্রথম সেটাই আমি, কারণ আমি এত বড় এলাকা, আর আমাকে সেই এলাকায় ঘুরতে হলে একদিন আমি মানে পুরো কমপ্লিট করতে পারি না। তো স্বাভাবিক মানুষ সেই একটা, তাদেরও দাবি আছে। আমরা অন্ততপক্ষে এই রাস্তা যাতে আমরা কোনো দিক দিয়েও যদি আমরা সেই ব্রিজ নির্মাণগুলো যদি হয়, তাহলে সেটা একটা কানেক্টিভিটি একটু সহজ হবে। দুর্গাদা এখনো স্কুটারে ঘোরে? হ্যাঁ, দেখেন, আমি তো তখনই বললাম যে আমি সাইকেলেও ঘুরেছি। এবং সাধারণ, দেখেন, আমি একটা বিধায়ক তখনই অনুভব হয় যখন মানুষের সামনে যায়। আমার আগের লাইফ এখনকার লাইফের মধ্যে কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে বলছি না, আমি দেখানোর জন্য নয়, অ্যাকচুয়ালি কিন্তু জনতা জনার্দন যেটা আমাকে করেছে, আমি সর্বপ্রথম জনগণকে আমি দেবতা মনে করি, এবং জনগণ যেটা চাইছে সেটা আমার কাজের দরকার। তো স্বাভাবিকভাবে কোনো সময় ড্রাইভার বা যে কোনো সময় আমি নিজের মতো কাজ, আমি নিজেও গাড়ি ড্রাইভ করি। তো স্বাভাবিক আমি আমার ভালো লাগে যে যখন আমি মোটর সাইকেলে যাই, তখন অনেক সাধারণ মানুষগুলো আমাকে দেখেও, এবং আমি তাদের সঙ্গে আলোচনাও করি, খুব ভালো লাগে। কিন্তু গাড়ির ভিতরে থাকলে আমাকে চিনতেও পারে না। তো স্বাভাবিক আমি কিন্তু বাইকটাই আমার সবথেকে প্রিয়, অর্থাৎ আমি এইগুলো আমার একটা ভালো লাগে এই কারণে যে মানুষের যেখানে আমি দেখা করতে চাইবো সেখানে দাঁড়িয়ে যেতে পারছি। আচ্ছা দুর্গাদা, আপনি তো বিশেষ সম্প্রদায়ভুক্ত, মানে যদি বলি এসটি, তাই তো, ট্রাইবাল আপনি রিপ্রেজেন্ট করছেন, এবং সেই সম্প্রদায়ের মানুষের জন্য আপনার আগামীতে কি ভাবনা রয়েছে? দেখেন, এসটি সম্প্রদায়ের মানুষ সত্যি বাস্তবেই আমি একটাই জিনিস দেখেছি, যদি সেবামূলক যদি কাজ করা যায়। আমি একটা আজকে বৈঠকে ছিলাম, তো আমাদের মধ্যে একটা রিওয়াজ আছে, মানে আমরা পশু থেকে শুরু করে সমস্ত রকমের, যদি কেউ যদি হয়তো শিকারে যাচ্ছে, শিকার থেকে আসলো,
আমরা একটা সত্যি তখনকার অতি মানে প্রিয় যে পশু, অর্থাৎ আমরা কুকুরকেই সব থেকে আমরা প্রাধান্য দিই। তো আচ্ছা। আমরা সেখান থেকে শিকারেও আসলেও কিন্তু তাদেরকে আমরা যেই শিকার থেকে আসছে তার জন্য আমরা সেই কুকুরের ভাগটাও আমরা রেখে দিই, অর্থাৎ তাকে আমরা সমতুল্য একটা যে মানুষের জীবন, সেই জীবন আমরা তাদেরকে মনে করি একজন আমাদের সৈনিক। তো এই জায়গাটা আমি দাঁড়িয়ে থেকে দেখেছি আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত, এবং আমাদের আপনি দেখেইছেন যে মানে আমাদের অনেকভাবে দুর্বল করানোর চেষ্টা করে। অর্থাৎ আজকাল যারা হয়তো আমাদের আদিবাসী মহিলা, এরা হয়তো এই যে মদের কারবারি থেকে, আমি অগ্নিমিত্র পলকেও বলেছিলাম যে যারা এই সমস্ত কারবারি করছে যারা, তাদেরকে যাতে অন্নপূর্ণ ভাণ্ডার দিয়ে তাদেরকে বন্ধ করা হোক। আমি জানি যে আদিবাসী সমাজে সেগুলো মানে বিশেষভাবে আমাদের মানে ক্ষতিটা ওই জায়গা থেকে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি আজকে সেই সামাজিক বৈঠকে ছিলাম। আজকে চুড়কা মুর্মুর শহীদ দিবস, বাংলাদেশে যিনি এসে থেকে বর্ডার এলাকা থেকে তিনি সংঘর্ষ শহীদ হয়েছেন। ওই জায়গাটা দাঁড়িয়ে থেকে দেখেছি আমরা যোজনা থেকে সব থেকে বড়, নিশ্চয়ই সেখান থেকে তো আমাদের আছেই, অন্নপূর্ণা যোজনা হোক বা আরও যেটা আয়ুষ্মান বা যেগুলো সরকার দিচ্ছে সেটা তো, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে করণীয় যেটা, আমি তাদেরকে বলেছি প্রত্যেক রবিবার তোমরা প্রত্যেকটি পাড়াতেই বসবা এবং নিজের যে সমস্ত জিনিসগুলোকে অস্তিত্বটাকে রক্ষা করার জন্য সেটা বিশাল একটা ফান্ডেরও প্রয়োজন হয়। আমরা যদি 25,000 বা 30,000 যদি সেখানকার মানুষরা যদি থাকে, তারা যদি 10 টাকা করেও যদি দেয়, তো বিভিন্নভাবে সেখানে সামাজিক হিসাবে তারা সেবা করতে পারবে। একটা সন্ন্যাস যদি হয়ে যদি কেউ যায়, তার তো সব খরচা লাগবে। তো এমনি এমনি সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারে না, আমরা আদিবাসী লোক। তো সেগুলো জায়গা থেকে আমি বলেছি যে আগে আমাদেরকে গোড়ায় জল ঢালতে হবে, তাহলেই কিন্তু গাছ বড় হবে। আমরা যতই যাই করুন না, প্রথম হচ্ছে নিজের সামাজিকটাকে পরিবর্তন করা, এবং যেটা আমাদের মানে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো, আমরা রাজা রামমোহনকে দেখেছি সতীদাহ প্রথাগুলো সব বন্ধ। তো স্বাভাবিক আমাদের এখন মডিফাই করতে হবে সমাজটাকে, মডিফাই মানে যেগুলো আমাদের মধ্যে বিশেষ করে যে মদের কারবার, সেটা কিন্তু আমি একটু বিরোধিতা করি। এবং এটা জায়গাগুলোকে ঠিক করলে মনে হয় আগামী দিনে, অর্থাৎ সবথেকে বড় হাতিয়ার, তীর থেকেও বড় হাতিয়ার আবার পড়াশোনার হাতিয়ার সবথেকে বড় বিষয়। তো স্বাভাবিক আমরা মানে তাদের সঙ্গে, আমি প্রত্যেকটি পাড়ার লোকের সঙ্গে মাঝি হারাম বলে থাকে, তাদেরকে আমি ডাকি, তাদের সঙ্গে কথা বলি। বিশেষভাবে হাতিয়ার আমাদেরকে পড়াশোনাটাকেই মেন হাতিয়ার করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারবো। আর যোজনাগুলো যেগুলো আছে নিশ্চয়ই তারাও পাবে। তো এই পড়াশোনার উপরে বেশি ডিপেন্ড আমরা বলেছি। তো স্বাভাবিকভাবে সেইগুলো জায়গাকে আমরা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের আদিবাসী মানুষ এগিয়ে যাবে। রাতের অন্ধকারে আপনার একটা অভিযান ছিল বালি পাচার রুখতে, সেই ঘটনাটা যদি একটু বলেন, সেটা কোন সাল? দেখেন, সব থেকে বড় বিষয়, আমরা সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছি যে দুর্নীতি মুক্ত, এবং আপনি দেখেইছেন যে সব থেকে বিষয় আগে দেশ, যদি সরকারে যদি আমরা থাকি আর যদি সেটাকে সুন্দরভাবে যদি দুর্নীতি মুক্ত হয়ে যদি রয়্যালটি, অর্থাৎ আমরা সেখানে দেখেছি যে রয়্যালটি ছাড়া গাড়ি চলছে, সরকারের খাতায় কখনো জমা পড়ছে না। তো স্বাভাবিক আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি যে কাটমানি এবং দুর্নীতির সঙ্গে যেভাবে চলছে সরকার, যেভাবে এর আগের সরকার চলেছে, দিন রাত বালু চলেছে। আমরা আপনার এলাকাতে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে আপনি রাত্রিবেলায় বেরিয়েছিলেন দলবল নিয়ে? আমি দুদিন বেরিয়েছিলাম, একদিন এসডিও সাহেব নিজেও আসছিলেন। তখন অলরেডি অন্য সরকার, আমি অন্যভাবে পরিকল্পনা করে যাই। আমি সরকারকেও অভিনন্দন জানাবো এবং প্রশাসন যারা আছে তাদেরকেও আমরা বলেছি, আপনাদের আমরা কোনোদিনও হস্তক্ষেপ করব না, আপনার কাজ যেটা সেটা করুন, আমাদের যেটা সহযোগিতা প্রয়োজন আপনি আমাকে ডাকবেন। আমি ঘোষপুকুরের বড়বাবুকেও নিয়েছি, অর্থাৎ আমি বলেও নাই, আমি তাদের অন্যায় কিছু বলছি না, আমরা সঙ্গেই গেছি, আমরা রেড করেছি এবং অনেক জায়গায় দেখেছি যে
ওই রয়্যালটি ছাড়াই গাড়ি চলে সরকারের আপনার খাতে। এলাকার কোথায় কোথায় এরকম? সেটা ঘোষপুকুরও আছে। ঘোষপুকুর, বিশেষ করে ঘোষপুকুর এলাকায় সব থেকে মানে বেশি গাড়ি চলাচল করে। এই যে কিছুদিন আগে সে আপনি খোঁজটা পেলেন কি করে যে রাতের অন্ধকার এরকম কিছু হচ্ছে, যে আপনি দলবল নিয়ে গেছিলেন? দেখেন, কজনকে নিয়ে গেছিলেন তখন? আমি সেদিন অভিযানেই বেরিয়েছিলাম। আমি প্রথম পানি ট্যাঙ্কিতে ওখানে যাই, ওখানে ডিমার্কেশন করানোর জন্য সেখানে বিএলও ম্যাডামকেও বলি, এবং যেখানটায় বৈধ ঘাট সেখান থেকে মানে পাথর বালি না তুলে অন্য দিক দিয়ে তুলছে। তো এক সূত্রে জানলাম যে ইনফরমেশন খুব তাড়াতাড়ি যায়। যারা বালু বা পাথরে যারা ব্যবসা করে, একজনের কাছে গেলে সারা বিধানসভায় ছড়িয়ে যায়, এটা ওদের নেটওয়ার্ক আছে। তো আমি সেদিন একা গেছি এবং আমার টিম, আমি কেউ জানে না আজকে এই অভিযান হবে। আমরা প্রথমে পানি ট্যাঙ্কি ঢুকেছি, ওখান থেকে বেরিয়ে তারপর কিছু আরও জায়গায় ছিল, এখানে আমরা প্রায় অনেক বেশি গাড়ি ধরলাম। সেখানে রাত্রে চলাচল করছে, সেখানকার এত ভারী গাড়ি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার ওই ক্যাপাসিটি চলারও অনুমতি নেই, রাস্তাগুলো সব ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে গেছে। তো আমি এই পরিকল্পনা রাত্রেই করেছিলাম, আমি জানি যে রাত্রেই গাড়িগুলো বেশি যায়। তো আমি একবার অভিযান চালালাম, সত্যি বিএলওর সাহেবকেও ডেকেছি সেখানে, তারা পুরো সিজ করে দিয়েছে কত সেখানে মাল উঠছে কি করছে। তো এটা হচ্ছে, দেখেন, আমরা ব্যবসায়ীর বিরোধী নয়, হয়তো ব্যবসায়ীরা ভাবছে যে আমরা হয়তো বিরোধী। গ্রিন ট্রাইব্যুনাল 2 মাস থাকবে, তাদের আমরা যদি আসামে দেখতে যাই, গতিপথ পরিবর্তন করে কোথায়কার বন্যা, কোথায় কত মানুষের প্রাণ হারিয়ে গেল, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা ব্যবসায়ীর পক্ষে আমরা বলবো যে যেটা পেপারস বা লিগালি চালালেও মানুষের কিন্তু উপার্জন হচ্ছে, কিন্তু এতটা না সরকারকে শেষ করে দেওয়ার মতো যদি এভাবে ব্যবসা চলে, তো স্বাভাবিক এইগুলো জায়গায় কারা দেখবে। তো প্রশাসন হিসাবে আমি গেছি এবং সেখানে আমরা বলেছি যে অন্ততপক্ষে এই 2 মাস কোনো গাড়ি চলাচল করবে না, কারণ এটা মনসুন সিজনের বড় একটা বিপদ আসার সম্ভাবনা থাকে। অনেক সময় অনেক নদীর গতিপথগুলো যদি পরিবর্তন হয় তাহলে মানুষের ক্ষতি হয়। তো স্বাভাবিক যেই গতিপথ দিয়ে যাচ্ছে সেই গতিপথ দিয়ে যদি নদী মানে জল মানে বয়ে যদি যায় তাহলে তো কারোর ক্ষতি হচ্ছে না। তো এই জন্য আমি এই রাত্রেই বিশেষ করে আমি দেখেছি যে নতুন সরকার এবং মানে গত সরকার তৃণমূল সরকার, আমরা দেখেছি তখন শুধুমাত্র ওদের সময় প্রশাসন এবং মাফিয়া এদেরই লাভ হয়েছে। আমরা চেয়েছি যে সবারই লাভ হোক, অর্থাৎ দেশ যদি থাকে আমরা থাকতে পারবো, আর আমরা যদি সেটা সরকারকে যদি বাঁচাতে পারে তাহলে আমরাও বেঁচে যাব। বিভিন্ন পরিকল্পনা হবে, ফান্ডের অভাব হবে না, রেভিনিউ কালেক্ট হবে। আমার বিধানসভায় মনে হয় সবথেকে বেশি রেভিনিউ কালেক্ট হয়েছে। আমি কয়েকদিন আগে আমার বন্ধুকে বলছিল বিএলওর সাহেব যে আমরা 20 লাখ এই অবধি মানে কয়েকটা দিনের মধ্যে কালেক্ট করেছিল, আবার আগের ছিল। তো স্বাভাবিক সেই টাকা তো সাধারণ মানুষের জন্য খরচা হবে। আমরা নদী এলাকায় যদি দেখি গাছ লাগানো হচ্ছে না, সেখানকার যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো কিছুই হচ্ছে না। তো সেটা কারা দেখবে? যদি আমি মনে করি সরকাররা যাচ্ছে, সরকারও তো যাচ্ছে না, আমাদের দেশের ক্ষতি হচ্ছে। তো আমরা চাচ্ছি যে সেই ক্ষতিটা না হয়, ব্যবসায়ীরাও ব্যবসার মতো ভালো সুন্দরভাবে করুক। আমরাও ব্যবসায়ীদের সঙ্গেও সমর্থক আছি যে লিগ্যাল ব্যবসার ক্ষেত্রে, এবং সেটা অলরেডি সেটাকে তাদেরকে ভাবতে হবে। আমরা হয়তো অনেকজন বলছে, আমাকে বলেওছে বিধায়ক সাহেব আপনার যে মানে আগামী দিনে ভোট পাবেন না। আমি বললাম আমরা কি অন্যায় করেছি? আমরা তো মানুষের তো ক্ষতি করিনি। তারা রয়্যালটি নেবে, রয়্যালটি চালাবে, ব্যবসা করবে, তোলাবাজি চলবে না। তো এই ধরনের তো আমরা মানে ফ্রিভাবে আছি সবার পাশে, তো স্বাভাবিক তারা যেটা লাভ তারা করবে। আচ্ছা, আপনার তো একটা তীরধনুক বাহিনীও রয়েছে। আর প্রথমবার বিধায়ক হওয়ার পর যখন আপনি বিরোধী দলে ছিলেন তখন একটা বিধাননগর থানা ঘেরাওয়ের একটা উঠেছিল, যদি একটু বলেন আমাদেরকে সেই সিচুয়েশনটা, তখন থেকে এখনকার রাজনৈতিক সিচুয়েশন। দেখেন, তখন আমরা খুব কঠিন জায়গায় থাকতাম, আর সবসময় আমাদেরকে সংঘর্ষ হতে হয়েছে। মানে যেগুলো পয়েন্ট, লিগ্যাল পয়েন্টগুলোকে অবৈধভাবে তারা কিন্তু কাজ চালাতো, এবং সেগুলোর জন্য স্বাভাবিক আমি একজন আদিবাসী বিধায়ক,
স্বাভাবিক আমাদের ওই তীর বাহিনীগুলো আমাদের কোনো বিধায়ক উপরে যাতে কোনো আঁচ না পড়ে সেটাও দায়িত্ব, সমাজের দায়িত্ব আছে। তো স্বাভাবিক তারা একটা একটা টিম না, আমাদের মধ্যে সেটা যেই লড়াইটা হয়েছিল তাকে বাড়ি থেকে ঘেরাও করে সেই মেয়েটি নমিনেশন ফাইল করার পর আমরা তাকে বাড়িতে এনে দিই। আমার খুব ঘনিষ্ঠ যারা ছিলেন, অর্থাৎ সুপ্রিয় আমাদের শিক্ষক ছিলেন আগে, সে প্রথম থেকেই দেখেছিল। সে কোনোদিনও ভাবতে পারেনি এই পরিস্থিতি দাঁড়াবে। আমাকে পরে বলছে, দুর্গাদা আমি তো ভাবছিলাম শেষ। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলেছিলাম যে আমিও লড়াই করতে জানি, এই ধরনের লড়াই আমরা পছন্দ করি না। আমরা যখন লড়াই শুরু করে দিই তাহলে কিন্তু লড়াইয়ের মতো হবে। আর আমরা সেই শেল্টারটুকু যদি না দিতাম, বিধাননগর একেবারেই, এই বিধাননগরের রাজনীতি একেবারেই আলাদা, আপনি সবই জানেন। এই কঠিন লড়াইটা, ওই তাদের যেটা প্রয়োজন লড়াইয়ের দরকার ছিল সেটা আমরা লড়াই করেছি। আমরা 2 দিন থানা ঘেরাও করেছিলাম এবং পুরো বিধাননগরটাকে আমরা ঘেরাও করে সেখানে কোনো প্রশাসন একটা যে বিরোধী থাকতে পারে কিন্তু ন্যায় অন্যায়ের বিষয় তো আছে। তো সেটাকে যদি ওই লড়াই আমাদের ওই আমার বাহিনীরা যদি না থাকতো তাহলে লড়াইটা খুব সরল হতো। আরও মানুষকে কত যে কী করতো, তখন কিন্তু সত্যি মানুষ হয়তো বাড়িতেও থাকতে পারতো না। আমরা তো দেখেছি তাদেরকে মানে বাড়িতে যায় এভাবে করাটা, আপনি ভাবতে পারছেন তাহলে আমরা কোন জায়গায় ছিলাম, মানে বাঁচার মতো জায়গায় তো না। সেই জন্যই অস্তিত্বর লড়াই ছিল এবারে। আর ওই বিরোধী পক্ষ থেকে আমরা এই আমার বাহিনীগুলো সবসময় থাকে। আর আমরা কোনো দিনও অন্যায়, কতজন আছে আপনার এই বাহিনীতে? আমার তিনজনের তো বাহিনী? আমি যেভাবে বলবো সেভাবে হবে, আমার 500 1000ও হয়ে যাবে। অর্থাৎ আমি এলাকা ভিত্তিক লোকদের কাটা বেশি আমার সেভাবে ইসে করেন। এই যে আমি আপনাকে বললাম মাঝির বিষয়টা, আমি সম্পূর্ণভাবে আমার দায়বদ্ধতা আছে। অনেক বিধায়ক, হয়তো আমি নিজে গর্বের জন্য বলছি না, অনেক বিধায়ক আসছে, কিন্তু যেটা সমাজটাকে যেটা করার দরকার সেই জায়গাটাকে আমাকে নামতে হবে। তো স্বাভাবিক ওই মাঝি হারামকে যদি এখন আমিও ফোন করি তো সব জায়গায় একটা নেটওয়ার্ক আছে, ওরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রাম থেকে আসবে। আজকে যত মাঝি হারামকে নিয়ে আমরা প্রায় 150 মাঝি হারামকে নিয়ে আমি আজকে বলেছি, তাদের ভালো মন্দ কথা বলেছি, তাদেরকে মানে দিশা নির্দেশ আমরা দেখাচ্ছি, মানুষকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, আমরা কিভাবে এগিয়ে যাব। আমাদের সমাজের জন্য আমরা একটুকু দান করছি না, কিন্তু আমরা অথচ রাত্রে হলে কেউ বলবে যে আমার একটু ভালো লাগছে না, কেউ 1 বোতল আধা বোতল, কিন্তু তারা সেই নেশাগ্রস্ত হয়ে থাকে। আমি যদি 30,000 আমার সেই মেম্বারশিপ যদি হয়, তাদের একটা কমিটি গঠন করে এবং সেখানে যদি তারা মাসে 10 টাকা করেও যদি রাখে, সেখানে বিশাল সেটা একটা সোশ্যাল ওয়ার্কে কাজ লাগবে। নিজেকেই বাঁচতে হবে। আর সেই সমাজটা ধীরে ধীরে লুপ্তর অবস্থায় চলে যাচ্ছে। তো আমি চেয়েছি এগুলো সজাগ হোক এবং শিক্ষা ক্ষেত্রে আমি বিশেষ করে আমি ওদেরকে বলেছি, আমরা যতক্ষণ না শিক্ষার হাতিয়ার তৈরি না করি ততক্ষণ সমাজের পরিবর্তন আসবে না। আচ্ছা, 2023-এ সেক্রেটারি পদ থেকে আপনি ইস্তফা দিয়েছিলেন এবং আপনার সাথে অনেকেই দিয়েছিল সেই সময়টাকে নিয়ে যদি একটু কিছু বলেন যে কেন এরকম। দেখেন, তখন রেজিগনেশন দিয়েছিলাম, বেশ কয়েকটার সমস্যাও ছিল আমাদের। অর্থাৎ সেই সমস্যা আমি বিধায়ক হিসাবে এত বেশি দায়িত্ব সামাল দিতে পারেনি। অর্থাৎ জনগণের পাশে থাকা, এবং আমরা দেখেছি 2-2টা পদে থাকলে একটা বিধায়ক মানুষ সেই জায়গাগুলো কিন্তু আমি কভার করতে পারতাম না। তো স্বাভাবিক আমার ইচ্ছে ছিল যে একটা পদ আমাকে ছাড়তেই হবে যদি জনগণের সেবা করা যায়। তাই আমি জনগণের সেবায় কিন্তু আমি সেই পদটাকে ছেড়েছিলাম, রেজিগনেশন দিয়েছিলাম। আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? দেখেন, কর্মের উপরে সব ফল হবে। আর আগামী দিনে মানুষ যদি মনে করে, দল যদি মনে করে, সেটা ভালো যেটাই হবে সেটাই আমি দায়িত্ব পালন করার আমি মানে ইচ্ছা। অর্থাৎ আমরা দেখেছি যে কাজ করতে করতে তো আগের দিনের কথা বলো, 2016-তে যখন আমি টিকিট পাই,
এস আলওয়ালিয়াজি এমপি ছিলেন। আর তখন আমরা এত কষ্ট দিয়ে যেতাম যে আমরা তাদের ধারে পাশে আমরা দাঁড়াতে পারতাম না, অর্থাৎ আমরা কোনো সুযোগ পেতাম না। আমি বুথ লেভেল থেকে কাজ করে আসছি এবং সেগুলো জায়গা আজকে কর্মের ফল এবং চেষ্টা এবং যেভাবে মানুষের পাশে দাঁড়ানো সেটা সংগঠন থেকেই উঠে আসছি। এবং দল এত বড় আমাকে এত ভালো জায়গায় আমাকে পরিচয় থেকে শুরু করে আমার একটা ইতিহাস জীবনের যে একটা বিধায়ক মানে আমরা হয়ে গেছি। তো আমার সবথেকে বড় মানে বিশেষভাবে আমি গর্বিত এই কারণে, আমরা দল যেভাবে কাজ করেছি, দল আমাদেরকে দেখেছে, দল আমাদেরকে চয়ন করেছে এবং দল আমাদেরকে সেই জায়গাগুলো পাঠিয়ে দিয়েছে যাই জায়গায় আজকে আমরা সারা পশ্চিম বাংলার আমরা নেতৃত্ব দিয়ে বিধানসভায় থাকি। তো স্বাভাবিক আমি আমার পার্টির দলের লোকদেরকে সবাইকে আমি অনেক অনেক আমি ধন্যবাদ দিই, অর্থাৎ আমি যে জায়গাটায় পৌঁছেছি। রাজনীতি এবং মানুষের জন্য কি স্বপ্ন দেখেন, বা কোনো কাজ এমন রয়েছে যেটা আপনি করতে চান এখনো করতে পারেননি? দেখেন, রাজনীতিক নির্বাচন তখনই রাজনীতিক হয় এবং আমরা যখন জিতে যাই, আমি তো অনেকটাই নেতা আমি শুনেছি, এ আমার লোক না, সে আমার লোক না, আমি সবার বিধায়ক। আর এবং মানুষ যেটা চেয়েছে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো একবারে তো সব তো আমরা করতে পারছি না, কিন্তু সেটা আমরা ধীরে ধীরে সময় আসবে আমরা দেখতে পারবো কত কি কাজ করতে পারবো। এবং মানুষের জন্য বিশেষভাবে যাতে আমি 4টা পয়েন্টই বিশেষ করে আমি নজর দিই সার্বিক ডেভেলপমেন্টের জন্য, আমি এর আগেও বললাম। আর আমি যেগুলো জায়গায় টাকা খরচ হয়ে মানুষ সুবিধা পাচ্ছে না সেই সুবিধাগুলো আমি পাইয়ে দেওয়াবো। সবথেকে বড় তো বললামই যে সত্যি পানীয় জলের অনেক জায়গায় অনেক অসুবিধা হয়। তো আজকে যদি পরিষ্কার পানীয় জল একটা সাধারণ দরিদ্র মানুষের বাড়িতে যদি বাড়ি বাড়ি পৌঁছে যায়, তো সেটা অনেক বড় একটা আমি যেটা ভাবি যে গ্রামগঞ্জে অনেক রকমের লেয়ার থাকে, সেখানে খাওয়ার উপযোগী থাকে না। আপনি যদি দেখেন এই যে আমাদের মানে জালাস অঞ্চলে বড় পথুরাম ওই সমস্ত এলাকায় জল এখনো ঘোলা। তো সেগুলো জায়গাগুলোকে আগে আমাদেরকে ঠিকঠাক করতে হবে। এই যে দুর্নীতি হয়েছে এত কোটি কোটি টাকা, তো সেটা মানুষ যাতে আমাদের সরকার আসার পর পরিবর্তন দেখতে চেয়েছে, তো সেগুলো আমরা নিশ্চয়ই বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা, এগুলো একটা বড় অ্যামাউন্টের দুর্নীতি এই পিএইচই ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে। তো আমি প্রথমে এগুলো জায়গায় আমরা মিটিংও করেছি যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছানো যায়। শেষ প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যদি বলি চেয়ারম্যান বলবেন নাকি বিধায়ক হয়ে বলবেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, আমি সাধারণ মানুষের কাছে আমি তো একেবারেই সাধারণই, অর্থাৎ আমি তো মনে করি আগেও বলেছি জনগণই দেবতা। জনগণ যদি চায় বিধায়ক, জনগণ যদি চায় বিধায়ক নাও হতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষের যেটা আশা, আমরা নির্বাচনের আগে যেগুলো আশ্বাস দিয়েছিলাম সেই আশাগুলো আমরা সম্পূর্ণভাবে, অর্থাৎ আমার চা বাগান এলাকা, ওখানে আপনি যখন আপনার তৃণমূল সরকারে মাত্র সেই চা বাগান শ্রমিকদেরকে শুধুমাত্র 250 টাকা দেওয়া হতো। 250-র মধ্যে তাকে পড়াশোনার খাতে খরচা করা, স্বাস্থ্যের খাতে খরচা করা, তারা মানে সত্যিকারেরই চা বাগানের মানুষ সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না। যে এমন সময়ে যাওয়া আর এত কম মজুরি, আর এই মজুরিগুলো তাদের কোনোভাবে সংসার চলে না। তো আমরা যেগুলো বলেছি চা বাগানের পরিবর্তনের ক্ষেত্রেই হোক না কেন, আর অন্যান্য দপ্তর যেগুলো আমরা বলেছি, যে সমস্ত আশ্বাস দিয়েছি, সেগুলো জায়গাগুলোকে আমাদেরকে ঠিক করা, মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাজ। এবং যখন জনগণকে আমরা সেবা পৌঁছাতে পারবো, তাহলে আমি তখনই বলবো যে আমি একটা বিধায়ক হিসাবে আমি কিছু কাজ করছি। ধন্যবাদ দুর্গাদা এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করবো আপনারা অনেক কিছু জানলেন দুর্গাদা সম্পর্কে, দুর্গা মুর্মু সম্পর্কে, স্বাস্থ্য এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং ফাঁসি দেওয়ার বিধানসভার
দুবারের বিধায়ক তিনি। দুর্গা মুর্মু আজ ছিলেন আমাদের সাথে। অনেক অজানা কথা, তার জীবনের অনেক কথা, তার কমিউনিটিকে নিয়ে তার ভাবনা, রাজ্যের মানুষকে নিয়ে তার ভাবনা, সমস্তটাই আমরা শুনলাম। আবারও হাজির হয়ে যাব নতুন মুখ নিয়ে ঠিক আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় দিন। আমি অনুসুয়া বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব শিলিগুড়ি টক্সের সিজন 2 এর অন্য একটি এপিসোডে অন্য কাউকে নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।